সেইটাই আদত কারণ। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি একটা ফাঁদের মধ্যে পড়ে গেছেন। তিনি কিন্তু ভাবেননি যে কি করছেন, কি করে ফেলছেন। আসলে একটাই বিষয়, সেটা হলো এখন আর কোনোভাবেই কোর্ট কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে কোনো বলতে পারবে না যে আপনাদের মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কেস প্রেজেন্টেশনে যদি কোনো লুপ হোল থাকে, কোর্ট কিন্তু ইডিকে সেই গ্রাউন্ডে ইডির প্রেজেন্টেশনকে রুল আউট করতে পারবে না। কারণ সেখানেই ইডির গ্রাউন্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৈরি করে দিলেন, যে ওনাদের ইডির কাছ থেকে ডকুমেন্ট স্ন্যাচ করে নিয়ে। কারণ ইডি তো তখন পরিষ্কার বলতেই পারবে যে আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আমরা তো সিজ করেছিলাম, কিন্তু বাজেয়াপ্ত নথি কেড়ে নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কোর্টেরও কিছু বলার থাকবে না। অর্থাৎ ইডির কাছে কি নথি এক্স্যাক্টলি ছিল কোর্টের পক্ষেও এখন আর নিশ্চিত হওয়া সম্ভব নয়। ফলে কোর্ট কিন্তু এখন আর যারা সন্দেহভাজন অভিযুক্ত তাদের কাউকেই ছাড় দিতেও কোর্ট পারবে না। অর্থাৎ যদি একটা খুব স্পষ্ট পরিষ্কার তদন্ত থাকতো, ইডির কাছে যদি সমস্ত তথ্য থাকতো, সমস্ত ডকুমেন্ট থাকতো, তাহলে কোর্টের পক্ষে যদিও বা সম্ভব ছিল যে কিছু মানুষকে না আপনাদের এই জায়গাটা ঠিক হচ্ছে না, সো কোর্ট যদি এমন অর্ডারও দিতে পারত। বর্তমানে কোর্টের আর সেই অপশনটা থাকছে না, কারণ ইডির কাছে খুব স্পষ্ট আর্গুমেন্ট থাকবে যে আমাদের কাছে সবই ছিল, ম্যাডাম কেড়ে নিয়েছেন আমাদেরকে পুলিশ দিয়ে ঘিরে দিয়ে, স্টেট পুলিশ দিয়ে ঘিরে দিয়ে, পুলিশের চিফ, পুলিশের ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার, চিফ সেক্রেটারি এবং নিজের জেড ক্যাটেগরি সিকিউরিটি ফোর্সেস সবাইকে দিয়ে ঘিরে ধরে 3 জন মাত্র ইডির অফিসিয়াল ছিলেন, যাদের মধ্যে কোনো মহিলা ছিলেন না। মহিলা ছিলেন নন্দিনী চক্রবর্তী সিএস। ফলে যদি কোনো ইডির অফিসিয়ালরা যদি একটু রেজিস্ট করতো, তাহলে কিন্তু সিএস নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রীর হয়ে সাক্ষ্য দিতেন যে মুখ্যমন্ত্রী মহিলা, তাকে অপদস্থ করা হয়েছে ইডির অফিসিয়ালদের তরফ থেকে। আশা করি আমরা এগুলো বুঝতে পারি। এই ধরনের ট্যাকটিক্স তো অবশ্যই প্রযুক্ত হতো, বারংবার প্রযুক্ত হয়েছে আমাদের রাজ্যে, বরঞ্চ এটা একটা নিয়মে পরিণত হয়েছে। সুতরাং এই ট্যাকটিক্স প্রযুক্ত হতো, ফলে ইডি অফিসিয়ালরা মানে তারা তো যা বুদ্ধিমানের কাজই করেছেন, যা তাদের যা করণীয়, ওই পরিস্থিতিতে যা করণীয় ছিল তাই করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এগোলে রাম পিছলে রাবণের কন্ডিশনে পড়ে গেছেন। তিনি কি ডকুমেন্ট বাজেয়াপ্ত করে আনতে পেরেছেন সেটা কেউ জানে না, জানতে চায়ও না। তিনি হয়তো পাবলিকের সামনে খুব একটা ব্রেভার্ড নিয়ে, দেখো আমি কেমন সব ওদের হাত থেকে কেড়ে নিয়ে এলুম, হ্যাঁ এই দেখো ওরা কেউ নয় আমি সব, হ্যাঁ এরকম একটা ব্রেভার্ডও হয়তো উনি দেখাতে পারলেন। কিন্তু তার ফলে কি লাভ হলো? তার ফলে তো আসলে কয়লা কেস তো ইডির জন্য তো বেশ ভালো সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। কোর্টের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। কোর্ট কিন্তু কাউকে ছেড়ে দিতে পারবেন না, আর কোর্ট কাউকে ছাড় দিতে পারবে না, কারণ এটা পিএমএলএ কেস। সিবিআই এর কেসটা তো আলাদা, সিবিআই সেখানে চার্জ ফ্রেমও করে ফেলেছে, অর্থাৎ যারা ক্রাইমটা করেছে তাদের জন্য আলাদা কেস। কয়লা পাচার এবং বৃহত্তর ষড়যন্ত্র, তাদের জন্য তো কেস ফ্রেম করা হয়েই গিয়েছে, চার্জ ফ্রেম করা হয়েই গিয়েছে। এটা তো ইডির মানি লন্ডারিং এর কেস, এখানে কিন্তু কেউ আর ছাড় পাবে না। মুখ্যমন্ত্রীর ওই জেস্চার কিন্তু আসলে মুখ্যমন্ত্রীর আমলাদেরকে ডুবিয়ে ছাড়লো, এটা আমার মনে হয়, এটা আমার অবজারভেশন। মুখ্যমন্ত্রী কিন্তু আসলে ভালো করতে গিয়ে বলে না পাঁকের মধ্যে পা ঢুকে যাওয়া, হয়ে গেল, পাঁকের মধ্যে পা ঢুকে গেল। এবং ওনাকে মুখ্যমন্ত্রী ওইভাবে গিয়ে সকলকে ইডি অফিসিয়ালদেরকে চেপে ধরেছিলেন বলে সবাই মিলে খুব বলতে শুরু করলেন, দেখলাম যে উনি নাকি বাঘের বাচ্চা। উনি যদি বাঘের বাচ্চা হতেন তাহলে কি মুখ্যমন্ত্রী কি ওই অতজন পুলিশ নিয়ে যেতেন?
তাহলে তো একাই যেতেন। ওনার যদি সত্যিই সেই দমটা থাকতো, মুখ্যমন্ত্রীর যদি এই ভরসাটা থাকতো যে উনি একা গিয়েই ইডি অফিসিয়ালদেরকে কনভিন্স করে ওনার মেটেরিয়াল বের করে নিয়ে আসতে পারবেন, এমনকি এমনও তো করতে পারতেন যে দেখুন আপনারা কয়লা তদন্ত করতে এসছেন, করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি দেখতে চাই যে আপনারা কি কি নিয়ে যাচ্ছেন। কয়লা তদন্তের নাম করে আপনারা আমার পার্টির কাগজপত্র নিয়ে যাচ্ছেন না তো? ওনার জায়গায় আমি থাকলে তো আমি এটাই করতাম। আমার যদি এতটাই নার্ভাস লাগে যে আমার স্ট্র্যাটেজি, আমার কাগজপত্র, আমার পার্টির সমস্ত ক্যান্ডিডেট লিস্ট, কোথায় আমি কিভাবে কাজ করব সমস্ত জেনে ফেলছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সব জেনে ফেলছে, এই যদি আমি ভয় পেতাম তাহলে তো আমি গিয়ে বলতাম যে আমি আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব, কিন্তু আপনারা একটা একটা করে কাগজ দেখান কি কি নিয়ে যাচ্ছেন, তার মধ্যে আমার কোনো পার্টির ডকুমেন্ট কিছু নিচ্ছেন কি না সেটা আমার দেখা দরকার। কয়লার সমস্ত কাগজ আপনারা নিন, আমার বলার কিছু নেই, কিন্তু আমার কাগজগুলো কি নিয়ে যাচ্ছেন আপনারা সেটা তো আমাকে জানতে হবে। এবং বাঘের বাচ্চা যে হবে সে তো একা যাবে, সে তো কখনোই এইরকম অসাংবিধানিকভাবে স্টেটের অফিসিয়ালদের সঙ্গে নেবে না। একটা জিনিস কিন্তু আমাদের ভুললে চলবে না, অফিসিয়াল স্টেটেরই হোক বা সেন্টারেরই, সবাই কিন্তু এক। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রকে কিন্তু হাত ধরাধরি করে কাজ করতে হবে। অফিসিয়ালদের মধ্যে কিন্তু কোনো রাজ্য কেন্দ্র নেই। কেন্দ্রের অফিসিয়াল এসে যাওয়া মানেই রাজ্যের সমস্ত অফিসিয়ালকে তাদের সাথে সহযোগিতা করতে হবে, একদম পায়ে পা মিলিয়ে কাজ করতে হবে, এটাই। এবং এই ওথ কিন্তু কনস্টিটিউশনাল ওথ, সকলকে নিতে হয় এটা। সুতরাং মুখ্যমন্ত্রী যদি সত্যি সংবিধানের প্রতি সংবেদনশীল হতেন, সংবিধান মেনেই তো যদি চলতেন, যেটা তিনি চলছেন না, তার কারণ আমি এটা আগেই এক্সপ্লেন করেছি, বিকজ দিস ইজ এ স্টেট বিং রান বাই দি আরবান নাক্সালস, দি আরবান মাওয়িস্টস। মুখ্যমন্ত্রী আসলে একটা নাক্সাল রিজিমকে লিড করছেন। সুতরাং এবং নাক্সাল রিজিম মানেই তাদেরকে প্রতি পদে পদে প্রমাণ করতে হবে যে আমরা ভারত রাষ্ট্রের নিয়মকানুন মানি না, সেইটা প্রমাণ করাটাও তাদের একটা কাজ। মানে শুধুমাত্র নিজেদের পন্থা অনুসরণ করাটাই যথেষ্ট নয়, এটা দেখানোটাও প্রয়োজনীয় যে দেখো আমি তোমার নিয়মটা মানি না। দিস ইজ আ নাক্সাল স্টেট। সুতরাং সেটা আমি ওই প্রসঙ্গেই আজকে আর যাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রী যদি সত্যি সাহসী হতেন তাহলে একা আসতেন। ওই অত পুলিশ নিয়ে একদম ডিজিপিকে সঙ্গে নিয়ে একেবারে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যে এটাও আমরা শুনেছি যে আপনারা কি কি বাজেয়াপ্ত করলেন, ইনকোয়েস্টে সেটা লিখলেই আপনাদেরকে আমরা অ্যারেস্ট করব, এই ধমকিও ইডি অফিসিয়ালদেরকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশ। এটা কি কখনো হয়? এটা যদি গৃহযুদ্ধ না হয়, এ তো গৃহযুদ্ধ আসলে। সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারত সরকারের বিরুদ্ধে, সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ভারত সরকার সেটা বুঝতেও পারছে এবং আমার বিশ্বাস যথাসময়ে এদের ডুমসডে উইল কাম। এমন নয় কিন্তু যে কখনোই এরা চিরকাল এরকম চালিয়ে যাবে। আপনারা যারা সেটিং টেটিং বলছেন সেটা বলতে পারেন, মূর্খের মতন কথা সেটা। তার কারণ যদি এখানে ইডি কেন অফিসিয়াল মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো না? ইডি অফিসিয়ালরা 3 জন ছিলেন এবং ইডি অফিসিয়ালের কাজ কখনো কিন্তু মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা নয়। ইডির কিন্তু সেই এম্পাওয়ারমেন্টই নেই। ইডির কাজ পিএমএল এর তদন্ত করা, ইডি তার পুরো এম্পাওয়ারমেন্ট আছে। ইডি সেই তাদের মানে ক্ষমতার পেরিফেরির মধ্যে থেকেই তারা কাজ করতে এসেছিলেন। কিন্তু অন দি আদার হ্যান্ড পশ্চিমবঙ্গের পুলিশের কিন্তু ডোমেইন আছে টু অ্যারেস্ট দি ইডি অফিসিয়ালস। অর্থাৎ তারা যদি বেআইনি কাজ করে, তারা যদি অন্যায় করতে চায়, তারা যদি সংবিধান অবমাননা করতে চায়, তাহলে তারা কিন্তু পারে সেটা করতে, করে সোজা ইডি অফিসিয়ালদেরই জেলে পুরে দিল। যেই ধমকিটা শোনা গিয়েছে রিপোর্টেডলি পশ্চিমবঙ্গের ওই মনোজ ভার্মা, রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তীরা এই ধমকিটাই ইডি অফিসিয়ালদেরকে দিয়েছিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা নন, বাঘের মাসি। তার মানে তিনি বাঘের মাসি, আসলে বাঘের বাচ্চা নন। ওই যে বলছেন না কারাবরণ, বলছে বেগুনের বাচ্চা। কেন বলেছেন? তার কারণ আগের দিন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া মোহনবাগান উচ্চারণ করতে পারেননি, ইস্ট বেঙ্গল উচ্চারণ করতে পারেননি। শুধু উচ্চারণ করতে পারেননি বলে আপনারা যদি দুঃখিত হন বা মক করেন,
তাহলে একটা প্রশ্ন তো আমি তুলে শেষ করব, মোহনবাগান ইস্ট বেঙ্গল ছেড়ে দিন, ভারতীয় ফুটবল দলে একজনও বাঙালি আছে কি এখন? অথচ ভারতের ফুটবল মানে তো এককালে বাঙালিই ছিল, বাঙালি ছাড়া আর কেউ ছিল না। বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব, মাচ লেটার ফলোড বাই গোয়া, আর তো কেউ ছিল না। বাঙালির আগে তো কেউ ছিল না, ফুটবল মানে তো বাঙালি। কিন্তু এখন ভারতীয় দল একজনও বাঙালি আছে? যারা বেগুনের বাচ্চা মোহনবাগান বলতে পারেননি, উচ্চারণ করতে পারেননি, মনসুখ মান্ডভিয়াজি ইস্ট বেঙ্গল উচ্চারণ করতে পারেন, শুধু উচ্চারণ, একজনও বাঙালি আছে? আপনাদের লজ্জা বলে কোনো জিনিস নেই? লজ্জা নেই, আমি জানি নেই, আমার ভুল প্রশ্ন করলাম, লজ্জাটা নেই, কারণ কালচারাল মার্কসিজমের এইটাই প্যাটার্ন, লজ্জা, সংস্কৃতি, ঘৃণা, এবং তারপর সুব্রাইটি, এবং যাকে বলে সহবত, এগুলো থাকলে তো কালচারাল মার্কসিজমের ডিজাইন অ্যাপ্লাই করা যাবে না। একটা সমাজকে ছাড়ে খাড়ে নষ্ট করে দেওয়া যাবে না, সবাই সবাইকে সব কিছু বলতে পারে, যা যেখানে যাকে যা ইচ্ছে গালাগালি দেওয়া যায়, যেখানে যা ইচ্ছে করা যায়, এই যে সমস্ত ঘেঁটে ঘুঁটে এক করে রেখে দেওয়া, যাতে করে সমাজের প্রত্যেকটা মানুষকে একদম ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, কালচারাল মার্কসিজমের যেটা আদত উদ্দেশ্য, অ্যান্টনিও গ্রামসির যেটা আদত উদ্দেশ্য, যে প্রত্যেকটা লোককে একটা ইন্ডিভিজুয়াল, একদম সিঙ্গল ইন্ডিভিজুয়ালে পরিণত করে দেওয়া, যার কোনো কালচার নেই, কোনো পরিবার নেই, কোনো ধর্মবোধ নেই, এরকম সমস্ত উদ্ভ্রান্ত পাগলে পরিণত করা এক একজনকে, র্যাডিক্যালাইজড ম্যাড পিপলে পরিণত করা। তো সেইটা যাদের উদ্দেশ্য, তাদের কিন্তু লজ্জা নেই। কিন্তু এবার আমাদের প্রশ্ন হলো, আমরা কি এই নির্লজ্জ লোকগুলোকে ফলো করবো না? এটাই প্রশ্ন। কিন্তু লাস্ট শেষ করব এটা বলেই, যে মুখ্যমন্ত্রী যত ব্রেভাডোই দেখাতে যান না কেন, তিনি ব্রেভাডো কি দেখালেন না আমি জানি না, তার জেল হওয়া উচিত। তিনি জেলে যাওয়ার মতন কাজ করে ফেলেছেন, তার জেল হোক বা না হোক, তিনি ইন এনি কেস একটা বিশ্রী কাজ করে ফেলেছেন। সেটা হচ্ছে তিনি তার কয়লা বাবুদেরকে কিন্তু আদতেই বিপদে ফেলে দিলেন। তার এই পদক্ষেপ কিন্তু কয়লা বাবুদের, আইপিএস, আইএএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ WBPS এর লোকেদেরকে কিন্তু আদতেই ঝামেলায় ফেললো। কারণ PMLA-তে যদি ইডি ঠিকঠাক চার্জশিট দেয়, তাহলে কিন্তু এরা ফাঁসতে চলেছেন, সকলে জানে, দিস ইজ ওপেন সিক্রেট, রিপোর্টেড ফ্যাক্টস, সুতরাং এটা না জানারও কোনো ব্যাপার নেই। সুতরাং তাদেরকে কিন্তু ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন কেস ফাঁসিয়ে দিলেন। আমার মনে হচ্ছে খুব একটা ভালো সময়টা সামনে খুব একটা ভালো নয়। আর এর দ্বারা রাষ্ট্রপতি শাসন যদি আসে, তাহলে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা একটা ফেস সেভার হতে পারে। হয়তো মমতা ব্যানার্জি সেটাও চাইছেন, যে একটা রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিক, তাহলে আমি বলতে পারবো যে আমাকে এমনি তো হারাতে পারলো না, তাই রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিল, সেটা বরঞ্চ একটা ফেস সেভার। হয়তো সেই কারণেই তিনি এই অনাচারটা করতে গেলেন। কিন্তু সে যেটাই কারণ হোক না কেন, ওনার আদত জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আদত যেটা উনি ডিফেন্ড করে চলেছেন এতদিন ধরে, যার উপর ভর দিয়ে উনি কিন্তু এই 15 বছর এই র্যাম্পেজ করলেন পশ্চিমবঙ্গের ওপর, সেটা কিন্তু নড়বড়ে হয়ে যাবেই। কয়লার ইডি যদি ঠিকঠাক চার্জশিট দেয়, আই হোপ দি ইডি অফিসিয়ালস উইল লিসেন, লাইক পিপল অফ দি পিপল, লাইক কমন পিপল লাইক আস. They must not defend the high-profile IPSs of the state of West Bengal. Thank you very much.